শুরু করো। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 22 অগস্ট 2021। আজ আমরা স্মরণ করব দুই কিংবদন্তি শিল্পীকে, যারা বাংলার সাংস্কৃতিক জগতে উজ্জ্বল নক্ষত্র রূপে বিরাজিত এবং আপামর বাঙালি হৃদয়ের গভীরে প্রথিত। বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস ও প্রথিতযশা নাট্যশিল্পী শম্ভু মিত্র। অবাক করে দেওয়া তথ্য বলে, এই দুই মহিরুহও জন্মগ্রহণ করেছিলেন একই দিনে, 22 অগস্ট। দেবব্রতর সালটা ছিল 1911 আর শম্ভু মিত্রের 1915। তাই তাদের জন্মদিনে আমাদের এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান। আরেকটি বিশেষ কারণে আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ আমাদের সংস্থা এবং দেবব্রতর পথ চলা শুরু হয়েছিল 2020 সালে। আজ এই বর্ষপূর্তিতে এবং দেবব্রত ও আমাদের পরিচালিকা স্বাতী গুহ রায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের মধ্যে পেয়েছি অধ্যাপক, সুলেখক এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়কে। তার পরিচিতি কেবলমাত্র কলকাতা কিংবা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, দেশের সীমা ছাড়িয়ে পৌঁছে গেছেন বিশ্ব দরবারে। আর আছেন আমাদের সঙ্গে সংযুক্তা রায় ভৌমিক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি করেছেন। পরবর্তীকালে মুম্বাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে বেশ কয়েক বছর অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি ফিলাডেলফিয়ার বাসিন্দা। শিক্ষা এবং সংস্কৃতি জগতের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত আছেন। আর সবচেয়ে বড় পরিচয়, এবং দেবব্রতর একজন সক্রিয় সদস্যা। আমাদের আজকের পরিবেশনা যুগলাঙ্গুরীয় দেবব্রত বিশ্বাস, শম্ভু মিত্র। তুমি শুরু করে দাও। মাইক্রোফোনটা। কিছু কথা সঞ্জয় মুখোপাধ্যায় সম্বন্ধে। সমকালীন বাংলা সংস্কৃতির এক বিশিষ্ট প্রতিনিধি তিনি। শিক্ষাগত যোগ্যতায় তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু তার পছন্দের জায়গা বোধহয় ছিল অন্যত্র। তাই তার গতিপথ হয়েছিল কোনো এক মৌলিক কর্মক্ষেত্রের দিকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। চলচ্চিত্র ছাড়াও তার বৃত্ত প্রসারিত আছে কবিতা, গদ্য সাহিত্য, চিত্রকলা, সঙ্গীত ও নাটক বিষয়ে নিয়মিত লেখালেখির জগতে। তার লিখিত উপন্যাস বুনো স্ট্রবেরি উচ্চ প্রশংসিত। এছাড়া তার উল্লেখযোগ্য প্রকাশনা স্থানাঙ্ক নির্ণয়, অন্তর্বর্তী প্রতিবেদন ও অনভিজাতদের জন্য অপেরা। অনুবাদ করেছেন 7টি বিখ্যাত বিদেশি ছায়াছবির চিত্রনাট্য। দেশে ও বিদেশে বহু আলোচনা চক্রে আমন্ত্রিত হয়েছেন এবং তার সুচিন্তিত বক্তব্য সমাদৃত হয়েছে সর্বত্র। আসুন আমরা চলে যাই সঞ্জয় মুখোপাধ্যায়ের কাছে। নমস্কার সঞ্জয়। নমস্কার। আমি কি শুরু করব? এবং দেবব্রত প্রতিষ্ঠানকে, স্বাতী গুহ রায়কে বিশেষভাবে ধন্যবাদ, সংযুক্তাকেও ধন্যবাদ। এতক্ষণ ধরে তিনি আমাকে পরিচিতি দান করছিলেন যথেষ্ট শিষ্টাচার সম্মতভাবে, প্রায় অতিশয়োক্তি, কিন্তু তার বয়স অল্প, এই হিসেবে তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের আলোচনা শুরু করছি।
এবং দেবব্রত এবং সাথীকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই কারণেই যে তারা হঠাৎ আমার কাছে প্রস্তাব করলেন যে আজ 22শে আগস্ট দেবব্রত বিশ্বাসের জন্মদিন তো বটেই, কিন্তু শম্ভু মিত্রকে জুড়ে নিলে কেমন হয়। এটা এক অলৌকিক সমাপতন যে 22শে আগস্ট শম্ভু মিত্রেরও জন্মদিন। আমরা সকলেই জানি 1911 সালে দেবব্রত বিশ্বাস এবং 1915 সালে শম্ভু মিত্রের জন্ম, মধ্যে 4 বছরের ব্যবধান, প্রায় সমবয়স্ক বলা যায়। কিন্তু দেবব্রত এবং শম্ভু মিত্রকে কি সূত্রে জোড়া হবে, এইটা করতে গিয়েই আমি দেখলাম যে খুব আশ্চর্যভাবে এই দুজনের মধ্যে অনেকগুলো সাধারণ সূত্র কাজ করে, যেগুলো নিয়ে সম্ভবত আমরা বাংলায় কথা বলিনি। অন্য ভাষায় কথা বলা তো হয়ই, কিন্তু কেন কথা বলিনি সেটা আমি জানি না। কিন্তু আমি খুব অবাক হয়ে দেখি যে কি এক গ্রহ নক্ষত্রের নির্দেশ, যদি আমি এসবে বিশ্বাস করি না, যে দেবব্রত এবং শম্ভু দুজনেই কতগুলো জায়গা থেকে বাঙালির আংটি হয়ে রয়েছে। এই যে অভিজ্ঞান অঙ্গুরীয়, এই যে শকুন্তলাকে রুশপন্ত চিনতে পারেন একটি আংটির সাহায্যে, এই আংটিটা আসলে পরিচয়পত্র। এবং যুগলাঙ্গুরীয় নামটা আমার মনে পড়ছে বঙ্কিমচন্দ্রের 1874 সালে লেখা ছোট উপন্যাস যুগলাঙ্গুরীয় থেকে। কিন্তু এরা কেন যুগলাঙ্গুরীয়? একটা বিষয় ভাবা যায় যে যদি আমরা ভাবি যে শিল্পী হিসেবে এদের গঠনটা কি রকম, গঠনটা দেখবেন দেবব্রত গান গাইছিলেন অল্প, এবং আস্তে আস্তে 1943 সালে ভারতীয় গণনাট্য সংঘ IPTA তে যোগদান করলেন। এবং শম্ভু মিত্রও তাই, তিনি বাণিজ্যিক স্টেজে অল্প বিস্তর কাজ করছিলেন এবং তিনিও যোগদান করলেন IPTA তে। এবং তারপর ইতিহাস 1943 থেকে 1948 পর্যন্ত দেবব্রত বিশ্বাস এবং শম্ভু মিত্র একই মঞ্চে কাজ করে গেছেন। এবং 1948 সালে ব্যক্তিগত কিছু মতানৈক্যের ফলে, ব্যক্তিগত নয় মানে সেই ব্যক্তিদের সঙ্গে তাদের সংগঠনের মতানৈক্যের ফলে, তারা ক্রমশ সাধারণভাবে একটা দার্শনিক আনুগত্য বজায় রেখেছেন, কিন্তু আর কোনো পাটাতনে একসঙ্গে দাঁড়ান নেই। আমরা বলতে পারি বিখ্যাত যোশী যুগ, কমিউনিস্ট পার্টির দ্বিতীয় সাধারণ সম্পাদক পূরণচন্দ্র যোশী 1937 সাল থেকে 1948 সাল অবধি যিনি পার্টি পরিচালনা করার কথা ভেবেছেন বা দায়িত্বে ছিলেন, তিনি যেভাবে সাংস্কৃতিক নেতৃত্ব দিচ্ছিলেন 47 সাল অবধি, পরবর্তীকালে কমিউনিস্ট পার্টির অ্যান্টি ফ্যাসিস্ট যে প্রবণতা, যে অবস্থান, তার বদলে ইয়ে আজাদি ঝুটা হয়, সেই পার্টির সচিব নির্বাচিত হলেন বালচন্দ্র টাম্বাক রন্ধিভে। এই রন্ধিভে যুগ থেকে এক ধরনের শিল্প সাহিত্যের ক্ষেত্রেও, শুধু রাজনীতি নয়, এমন একটা চরমপন্থা তৈরি হলো যে অনেক শিল্পী সাহিত্যিকই অস্বস্তি বোধ করতে থাকলেন, যাদের মধ্যে দেবব্রত এবং শম্ভু অন্যতম। এবং আজ আমি দেখি যে এরা দুজনেই মূলত, যেটা ভাবা হয় তা নয়, দেবব্রতর যে এক ধরনের বামপন্থী প্রতিবাদী চরিত্র, এবং শম্ভুকে ভাবা হয় যে একই সঙ্গে অরাজনৈতিক, অবামপন্থী তো বটেই, এমনকি বামপন্থীদের সঙ্গে, সরকারি বামপন্থী এবং অন্য বামপন্থীদের সঙ্গে তার সম্পর্ক যে জায়গায় পৌঁছেছে, তাতে তিনি বামপন্থার বিরোধী একজন অরাজনৈতিক শিল্পী। আমার আজকে বিনীতভাবে বলার যে তা নয়। যদি আমরা দেবব্রত বিশ্বাসের কথা ভাবি, তাহলে দেখব তিনি গণসঙ্গীত থেকে, তার যা মূল পরিচিতির জগৎ রবীন্দ্রসঙ্গীতে এসেছেন, কখনোই গণসঙ্গীত ছাড়েননি, এবং লঘু সঙ্গীতের প্রতিও
তার উৎসাহ সমানভাবেই ছিল। এমনকি যখন সাউন্ড অফ মিউজিক নামে হলিউডের কোন ছবির মুক্তি পায়, তখন তিনি নিজেকে পুনর্বিন্যস্ত করেন তুমি তো সেই যাবেই চলে রবীন্দ্রনাথের গানের মধ্যে। এবং যে কারণে তার প্রতি আমাদের একটা মহলের সন্দেহ গাঢ় হয় এবং আমরা বলতে শুরু করি যে দেবব্রত নিয়ম ভঙ্গ করেছেন। এবং শম্ভু মিত্রের ক্ষেত্রেও তাই। শম্ভু মিত্র যখন আইপিটিএ ছেড়ে ধরুন বহুরূপী করলেন, এই বহুরূপীতে যখন তিনি নবান্ন থেকে শুরু করে তথাপি উলুখাগড়া এই নাটকগুলো করে যাচ্ছিলেন, তখন ছেঁড়া তার, এবং সেখান থেকে যখন 4 অধ্যায় এমনকি রক্তকরবীতে এলেন, তখন তার বিরুদ্ধেও একই অভিযোগ যে তিনি রবীন্দ্রনাথকে পুনর্বিন্যস্ত করতে চান। তার বিরুদ্ধে একটা মস্ত অভিযোগ যে তিনি রবীন্দ্রনাথকে সম্পাদিত করেন। এই যে সম্পাদিত রবীন্দ্রনাথ, একে মেনে নেওয়ার ক্ষেত্রে অনেকেরই আপত্তি ছিল। যদি আপনি তখনকার নথিপত্র দেখেন, যেমন আপাতভাবে দেবব্রত বিশ্বাস যেভাবে রবীন্দ্রনাথকে সম্পাদিত করছিলেন, তাতেও অনেকের আপত্তি আছে। আমি সাধারণভাবে দেবব্রত এবং শম্ভুর মহত্ব বিষয়ে কথা বলছি না, সেগুলো মোটামুটি লোকে জানেন। আজকে সারাদিন ধরে রেডিও, টিভি বা নানা সামাজিক মাধ্যমে সেগুলো আলোচিত হয়েছে, ভবিষ্যতেও হবে। আমি শুধু বলছি যুগলাঙ্গুরীয় নামটা ব্যাখ্যা করার কথা। এই যে শম্ভু ধরুন রবীন্দ্রনাথের রক্তকরবী করলেন, এবং দেবব্রত যখন আকাশ ভরা সূর্যতারা করেন, এদের মূল চরিত্র কোথায়? মূল চরিত্র হচ্ছে যে যেমন দেবব্রত বিশ্বাস তেমন ভাবেই শম্ভু মিত্র কলা কৈবল্যবাদে বিশ্বাসী ছিলেন না। অর্থাৎ শিল্পের জন্যই শিল্প, গান শুধু গানের জন্যই, এমন তত্ত্বে বিশ্বাসী ছিলেন না, বা নাটক শুধু নাটকের জন্যই। তাহলে কিসে বিশ্বাসী ছিলেন? একটু আমরা পিছিয়ে যাই। যদি রবীন্দ্রনাথ যখন নিজে তরুণ, একেবারেই তরুণ, মাত্র 20 বছর বয়সের যুবক, তখন তিনি তার গান সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, তার না, সাধারণভাবে ভারতীয় গান সম্পর্কে আমি উদ্ধৃতি দিতে পারি, কিন্তু উদ্ধৃতি আমি দিতে চাইছি না, যে খোলামেলা আলোচনাই থাক। তার মূল জায়গাটা ছিল এই যে ভারতীয় সঙ্গীত সাধারণভাবে রাগরাগিনীর বিস্তার এবং তার সমৃদ্ধির জন্য কথা আরোপ করেন। সেখানে রাগরাগিনী প্রধান, কথা গৌণ। আর রবীন্দ্রনাথ কথাকে সুরের ওপরে বসা দেখতে চান, তার কারণ তার মনে হয় যে সুর কথাকে সাহায্য করবে। একেবারে বিপরীতমুখী অবস্থান। এবং রবীন্দ্রনাথ এতদূর পর্যন্ত সাহস করে তার তারুণ্যে দাবি করেছিলেন যে রাগরাগিনীকে বিশ্বাসপূর্বক একদিন ভাবনার দায়িত্ব দেওয়া হয়েছিল, এখন সেই রাগরাগিনী বিশ্বাস ভঙ্গ করে নিজেরা সিংহাসনে বসেছে এবং কথাকে গৌণ করে ফেলেছে। তার ফলে রবীন্দ্রনাথ এক ধরনের সহজ সরলীকরণের সাধনা করেন, গান যেন মানুষের কাছে যেতে পারে। তার গান থেকে টান তুলেই দেন এবং গানকে সরল করেন। আমি বলবো এটা ভারতীয় সঙ্গীতের একটা মূল মন্ত্র। এই এবং দেবব্রত মহারাষ্ট্রের সংস্থা, মূলত নবী মুম্বাই। তো আমার হঠাৎ মনে পড়লো আজকে সকালে যে তাহলে পুনের উদাহরণ দিয়ে শুরু করা যাক। যে পুনেতে 1936 সালে প্রভাত স্টুডিও একটা ছবি করে, তার নাম সন্ত তুকারাম। সন্ত তুকারাম হচ্ছেন 17 শতকের মারাঠি ভক্তিবাদী সাধু, যেমন 15 শতকে চৈতন্যদেব, সেই রকম সন্ত তুকারাম মারাঠি সভ্যতার খুব শ্রদ্ধেয় এবং প্রবীণ নাম। তিনি একটা, ওই ছবিটা দেখা যায় প্রভাত স্টুডিওর 1936 সালের ছবি, যে তিনি একটা গান গাইছেন, সেটা খুব সাধারণভাবে গাওয়া গান, কিন্তু সোলেম আলো নামে উচ্চবর্গীয় ব্রাহ্মণ্য সম্প্রদায়ের একজন মানুষ, যিনি ধনী অভিজাত, তিনি অভিযোগ করেন যে সন্ত তুকারাম ওই গানটা তার কাছ থেকে চুরি করেছেন
এবং চুরি করে গানটাকে বিকৃত করেছেন। কিন্তু আমরা দুটো গানই শুনি, দুটো গান শুনে বুঝি যে সোলেমান যেখানে অনেক কায়দা কানুন আড়ম্বরে গানটা গাইছেন, সেখানে তুকারামের শুধুই নিবেদন। এই যে নিবেদন, এই নিবেদনটা দেবব্রত এবং শম্ভু নাটকে এবং দেবব্রত সঙ্গীতে চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? তার কারণ ভারতীয় গণনাট্য সংঘের শিক্ষা। ভারতীয় গণনাট্য সংঘ মনে করেছিল গান চাই, প্রাণ চাই, বাস্তুহারা শিয়ালদার সেরে। অর্থাৎ গান, নাটক এগুলো উচ্চবর্গীয় জীবনযাপনের চিহ্নায়ন শুধু নয়, এগুলো ভারতীয় জনতার মুখরিত সখ্যে মুদ্রিত হবে এবং তাদের জীবনের ঘামের দানা, তাদের জীবনের অশ্রু বা উল্লাস তাতে প্রকাশিত হবে। ফলে দেবব্রত যে গান করেন আমরা এক্ষুনি শুনব, অবাক পৃথিবী, তাতে বোঝা যায় যে একজন শিল্পী তার শিল্পের যে নান্দনিক ভিক্ষা তার বদলে আপাতভাবে এমন একটা জায়গায় আসতে চাইছেন যেখানে জনসাধারণের রোজকার বেঁচে থাকার সংগ্রাম এবং আপাতভাবে অনান্দনিক হওয়ার ঝুঁকি আছে। আমরা একটু অবাক পৃথিবী শুনি। পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী আমরা যে পরাধীন, অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন। অবাক পৃথিবী অবাক করলে আরো, দেখি এই দেশে অন্য নেই কারো। অবাক পৃথিবী অবাক করলে আরো, দেখি এই দেশে অন্য নেই কারো। অবাক পৃথিবী অবাক যে বারবার, অবাক পৃথিবী অবাক যে বারবার, দেখি এই দেশে মৃত্যুরই কারবার। অবাক পৃথিবী অবাক যে বারবার, দেখি এই দেশে মৃত্যুরই কারবার। হিসাবেরও খাতা যখনই নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ, রক্ত খরচ তাতে, রক্ত খরচ তাতে। হিসাবেরও খাতা যখনই নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ, রক্ত খরচ তাতে, রক্ত খরচ তাতে। এদেশে জন্মে পদাঘাতী শুধু পেলাম, এদেশে জন্মে পদাঘাতী শুধু পেলাম। অবাক পৃথিবী সেলাম, সেলাম তোমাকে সেলাম, সেলাম, সেলাম তোমাকে সেলাম, সেলাম তোমাকে সেলাম। এই যে গান অবাক পৃথিবী সুকান্ত ভট্টাচার্যের এবং সলিল চৌধুরীর সুরারোপিত, এখানে দেবব্রত সীমা ছাড়ান। অর্থাৎ গান যেভাবে গাওয়া বিষয়ে আমাদের ধারণা, তার বদলে শব্দকে তিনি এত বেশি ওজনদার করে তোলেন যেখানে ক্ষুধা আমাদের অন্তরে এবং বাহিরে আঘাত করে, আমাদের সত্তা কেঁপে ওঠে।
গান তার সাংগীতিক মাত্রা অতিক্রম করে। এই এই জন্যেই দেবব্রত যখন 1960 সালে ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারায় যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে গেয়েছিলেন, তখন আমরা খেয়াল করেছিলাম যে এই গান আর শুধু রবীন্দ্রনাথের গানের সীমানায় বেঁধে থাকেনি, বরং তা উচ্চারণের তাৎপর্যে এবং নাটকীয়তায় রবীন্দ্রনাথকে পুনর্বিন্যস্ত করতে চেয়েছে। এটা এক ধরনের ঔদ্ধত্য বলতে পারেন, আবার বলতে পারেন রবীন্দ্রনাথকে নতুনভাবে আবিষ্কার করা। এই যারা মনে করেছিলেন দেবব্রত বিশ্বাসের গাওয়া অনেক ক্ষেত্রেই মাত্রা ছাড়াচ্ছে, তারা মনে করেছিলেন দেবব্রত ব্যাকরণ অস্বীকার করছেন, এবং তারা বুঝতে পারেননি যে দেবব্রত আসলে যে রবীন্দ্রনাথ সমাজে যুক্ত, যে রবীন্দ্রনাথ সামাজিক এবং একজন কবি যখন গণকণ্ঠ হয়ে ওঠেন, সেই রবীন্দ্রনাথকে ধরতে চেয়েছেন। তিনি আশ্রমিক রবীন্দ্রনাথ, চন্দ্রচূড় জটা জ্বালিয়ে আছিলা যেমতি, যিনি বদ্ধ ছিলেন, তাকে ধরতে চান। এবং যারা দেবব্রতকে আক্রমণ করেন তারা এই জন্যই করেন যে দেবব্রত বিশ্বাস আমাদের মধ্যে রবীন্দ্রনাথকে এনে দিতে চেয়েছিলেন। এই যে তার উচ্চারণ এত অনুপুঙ্খ কেন? যে লোক এত পূর্ববঙ্গীয় ময়মনসিংহের ভাষায় কথা বলা পছন্দ করতেন এবং প্রায় ধার্মিকের মতন তার প্রাত্যহিক কথ্যভঙ্গি ওই ভাষাতেই ছিল, তিনি কেন যখন রবীন্দ্রনাথের গান করতেন তখন শব্দকে এইভাবে ব্যবহার করতেন? তার কারণ তিনি জানতেন যে রবীন্দ্রনাথের যে গান পূজা, প্রেম এবং প্রকৃতিতে আটকে আছে, তাকে অলংকৃত ভাষার মধ্যেই কিভাবে দৈনন্দিন কথার আমেজ নিয়ে আসতে হবে এটা বোঝা দরকার। একটা জিনিস মজার, এই যে আমি কথাটা বললাম না, যে বলতে গিয়ে একটু আটকালাম, তার কারণ কথাটা আমার নয়, দেবব্রত বিশ্বাস সম্পর্কেও নয়, সমু মিত্র নিজের কথা বলছেন। এই যে অলংকৃত ভাষাকে যদি দৈনন্দিন কথ্য আমেজে নিয়ে আসা যায়, তাহলে সেটা কিরকম হয়? রক্তকরবী আপনি শুনবেন, একটু রক্তকরবীর থেকে সমু মিত্রকে আমরা শুনতে পারি। শুনে আমরা আসছি যে দেখবেন এই যে রাতে মোর দুয়ারগুলিকে যিনি এত প্রশংসা করছেন আমাদের শিল্পীদের পক্ষ থেকে, কবি বিষ্ণুদেব, তিনিও বহুরূপী সমু মিত্রকে কিভাবে আহ্বান জানাচ্ছেন। আমরা একটু রক্তকরবী থেকে শুনি। প্রেরণা পেয়েছি, বারে বারে আনন্দে গেয়েছি, নিরঙ্কুশ এ জীবনের কলনাদে ভরেছে অম্বর। হে 25 নম্বর মধুবংশীর গলি, তোমাকেই আমি বলি, রৌদ্রস্নাত খাটুনির পর সমস্ত দিন মেরুদণ্ডহীন মানুষগুলিকে সম্মান করে, ঘৃণা করে আর হিংসা করে। আমি একটু ভুল বলেছি, আসলে আমি বলতে চেয়েছিলাম মধুবংশীর গলি, রবীন্দ্রনাথের বিখ্যাত বাঁশি কবিতা, যেটাকে জ্যোতিরিন্দ্র মৈত্র এমনভাবে লেখেন যেখানে ওই গলি উপগলির মধ্য থেকে মহাকাশ পর্যন্ত ব্যাপ্তি তৈরি হয়। এই যে ব্যাপ্তি, এই ব্যাপ্তিটা সমু মিত্র তার গলায় প্রকাশ করতে থাকেন। দেখবেন উভয়ের সাধনাই একই রকম। আমি ক্ষমা চাইছি যে আমি আসলে রক্তকরবী নিয়ে একটা কথা ভাবছিলাম, কি ভাবছিলাম তাও বলি, যে রক্তকরবী কোন সালে, 1926 সালে, এবং সমু মিত্র করছেন 1954 সালে। এই কথা ভাবতে ভাবতে যখন আমি বলছিলাম, আমি আসলে খুব স্ক্রিপ্টেড কথা বলি না বলে এই ভুলটা হয়েছে, শ্রোতারা ক্ষমা করবেন। আমরা মধুবংশীর গলি শুনছিলাম। এখন এই যে মধুবংশীর গলি আমরা শুনছি এবং সমু মিত্রের কথা শুনছি, সমু মিত্রের গলা দেখবেন, সমু মিত্রের গলা এক ধরনের ভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স দিচ্ছে শব্দগুলোকে। আমরা মধুবংশীর গলিকে দেখতে পাচ্ছি, এবং যে মধুবংশীর গলিকে আমাদের জ্যোতিরিন্দ্র মৈত্র দেখান, সেই মধুবংশীর গলি শুধু যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর না,
সেই মধুবংশী গলি গলির প্রাণান্ধকার জায়গা থেকে মহাকাশে ব্যক্ত হয়ে যায়, যেন সত্যজিৎ রায়ের অপরাজিত। কাশীর বাড়ির একতলা থেকে আকাশ দেখা যায়। এই যে পরিব্যাপ্ত অণু থেকে ব্রহ্মাণ্ড পর্যন্ত, এই জিনিসই তো বহুরূপী। আসলে বহুরূপী মনে করছিলেন শম্ভু এবং আরো অনেকেই, তাদের সহকর্মীরা, ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, দেবব্রত বিশ্বাস, সকলেই ভাবছিলেন যে পলিটিক্স অ্যাট কমান্ড, রাজনীতি প্রধান, এই কথাটাকে একটু যান্ত্রিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং শিল্পীরা যেভাবে শিল্পকে নিয়ে দর্শনের কাছে যান, সেই জায়গাটা অবহেলিত হচ্ছে। তাই জন্যই তারা অন্য পথে যান। কিন্তু এই নয় যে তারা তাদের বিশ্বাস ছেড়ে দিয়েছিলেন। যেমন বহুরূপী কথাটা যখন তৈরি হচ্ছিল, বহুরূপী দলটা, তখন অনেকেই আপত্তি জানিয়েছিলেন যে একে তো কমিউনিস্ট পার্টি থেকে একটু সরে আসা হচ্ছে, তারপর বহুরূপী নামটা অনেক ক্ষেত্রেই নিন্দাভাস তৈরি করে বাংলা ভাষায়। কিন্তু মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য এই নামটাকে অত্যন্ত পছন্দ করেন, কেন বহুরূপে যদি বাস্তবকে আনা যায় তাহলে সেটাই সবচেয়ে বাঞ্ছনীয়। পরবর্তীকালে শ্রোতারা দেখবেন এই বহুরূপীকে ঋত্বিক ঘটকও 1962 সালে তার যে ছবি সুবর্ণরেখা, যেখানে রানওয়ের উপরে এক বহুরূপীকে দেখান, যিনি মুহূর্তে ভয়ঙ্করী মাতা থেকে কল্যাণময়ী মাতাতে রূপান্তরিত হতে পারেন। বিষ্ণুদেব সে কারণেই পছন্দ করেছিলেন, স্বাগত জানিয়েছিলেন বহুরূপী নামে এই নতুন দলকে। আমি খুব ভালো কবিতা পড়তে পারি না, সেই জন্য স্মৃতি থেকে বলতেও চাইছি না। আমি বরং বিষ্ণুদের এই অপরিচিত কবিতাটিকে একবার পড়ি, তাহলে বোঝা যাবে বিষ্ণুদেব কেন অসঙ্গত পরিমাণ সমর্থন রাখতেন। অনেক সময় অসঙ্গত, আমি উদ্ধৃতি চিহ্নের মধ্যে বলছি, দেবব্রত বিশ্বাসের প্রতি এবং শম্ভু মিত্রের প্রতি। আমি বিষ্ণুদের বহুরূপী কবিতাটাকে পড়ছি। এ জীবন বিচ্ছিন্নের সমুদ্রে সমুদ্রে নিরাকার, ঢেউগুলি নিরুদ্দেশ নির্বিশেষ, কোথায় সীমানা, কার কোথা তীর কোথা তল কোথা দ্বীপ নেই জানা, এলোমেলো সব ছবি মানুষের অসহায়তা। তারপরে পৃথিবীর ভূগোলে শিল্পীর মেলে দিশা, ঢেউয়ে ঢেউয়ে তীরে তীরে দেশে দেশে বন্দরে বন্দরে, প্রত্যক্ষে স্বরূপ দেয় ইতিহাস গড়ে ঘরে ঘরে, মানুষে মানুষ চেনে জীবনে শরীর পাইসা। তখন জীবনে ওঠে তীরে ঢেউয়ে প্রচন্ড নাটক, ক্রুতকর্ম খুঁজে পাই নাটমঞ্চে বইয়ের পৃষ্ঠায়। সফেন জোয়ার বাঁধি চিৎকারে কখন চুপি চুপি, মুখে চোখে অঙ্গে অঙ্গে মুহূর্তের ক্ষিপ্র বহুরূপী। প্রত্যক্ষে নাট্যে মাতি নটনটি দর্শক পাঠক, হয়ে উঠি ত্রিকালের স্তব্ধ মূর্তি মুহূর্ত নিষ্ঠায়। এটি বিষ্ণুদেব কবিতাটা, এটা একটু জটিল দার্শনিক। এখানে বিষ্ণুদেব আধুনিকতার মূল জায়গা প্রবেশ করছেন, যে কেন শম্ভু মিত্র এবং তার দল বহুরূপীকে তিনি সমর্থন করছেন। তার কারণ প্রত্যক্ষের নাট্যে মাতি নটনটি দর্শক পাঠক, প্রত্যক্ষ ডিরেক্টনেস, প্রত্যক্ষ অনুভূতি মঞ্চের, এবং হয়ে উঠি ত্রিকালের স্তব্ধ মূর্তি মুহূর্ত নিষ্ঠায়। অর্থাৎ ত্রিকাল, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, টাইম ইন টোটালিটি, তাকে একটা মুহূর্তের মধ্যে দেখি। একটা এটা হেগেলীয় ভাষ্য ইতিহাসের, একটা মোমেন্ট, এই মোমেন্টটা সম্পূর্ণ ইতিহাসকে পরিস্ফুট করতে পারে। যেমন দেবব্রত বিশ্বাস করতেন, তিনি যখন গাইতেন তখন তার রবীন্দ্রনাথের গান যদি দেখেন তাহলে দেখবেন তিনি প্রত্যেকটা শব্দকে যেভাবে উচ্চারণ করছেন, আকাশ ভরা সূর্যতারা তিনি যখন বলছেন, তখন শুধু তৃণদল থেকে মহাকাশ পর্যন্ত পরিব্যাপ্ত হচ্ছে না তার কণ্ঠস্বর, তিনি ওই মুহূর্তেই সমস্ত কালের সংহতি অর্জন করছেন। যেমন শম্ভু মিত্র স্থায়ী সত্যকে ত্রিকালের স্তব্ধ মূর্তি মুহূর্ত নিষ্ঠায়, যে মূর্তি ধরা যাক রাজা ইউডিপাউস বলছেন যে আমার দেখার কথা ছিল না, তা আমি দেখে ফেলেছি। এই যে কথা, এটা শুধু একটা গল্প নয়, এটা ইডিপাস গরুইশনা বা সোফোক্লিসের সেই নাটকের মূলানু মঞ্চায়ন নয়, যা শিল্পীর দুঃসাহস
এবং অভিযানকে বর্ণনা করে। রবীন্দ্রনাথের 1926 সালের এখানে নাটক রক্তকরবী, যে অনেক ক্ষেত্রেই এখন মনে হয় আমরা যখন রক্তকরবীর কথা ভাবি তখন শম্ভু সাহায্যেই ভাবি, অনেক সময় মনে হয়। যেমন রবীন্দ্রনাথের গান আজকে আর দেবব্রত বিশ্বাস ছাড়া ভাবা যায় না। দেবব্রত বিশ্বাস যেভাবে গেয়েছেন, ধরুন আমি আপনাকে বলছি সিনেমাতে জিরাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, এটা মেঘে ঢাকা তারায় 1960 সালে দেবব্রত বিশ্বাস যেভাবে গিয়েছেন, তার কিঞ্চিত পরে ক্ষুদিত পাশানি আর একজন নামী গায়ক গিয়েছেন। কিন্তু আমরা জানি যে এখন আর তুলনা করার লাভ নেই, দেবব্রত নির্বিকল্প হয়ে গেছেন রবীন্দ্রনাথের সঙ্গে। এবং যখন শম্ভু মিত্র রক্তকরবী করেন, দেখবেন কি দুঃসাহস, কি দুঃসাহস। শম্ভু মিত্র রক্তকরবী কি পুরোটা করেন? না, করেন না। পরে যখন রাজা করবেন, শম্ভু মিত্র কি রাজাকে পুরোটা করেন? না, করেন না, সম্পাদনা করেন। কেন? যে রবীন্দ্রনাথের 1910 সালে লেখা রাজা বা 1926 সালে লেখা রক্তকরবী যখন উত্তর স্বাধীনতা পর্বে, ধরা যাক 1954 সালের রক্তকরবীতে বা আরো পরে রাজাতে সার্থকতা দাবি করে, তখন সমকালে সিঞ্চন সেখানে ঘটাতে হবে। এখানে মৌলবাদী আনুগত্য চূড়ান্ত কথা নয়। রবীন্দ্রনাথকে বেঁধে ফেলা যেন রবীন্দ্রনাথের কোনো সার সত্য আছে, এটা কখনোই হতে পারে না। ফলে শম্ভু মিত্র সেই স্বাধীনতা নেন। এবং মনে রাখবেন, সে যুগের খবরের কাগজ, সে যুগের পত্রপত্রিকা দেখলে দেখবেন শম্ভু মিত্র যথেষ্ট সমালোচিত। আজকে আমরা যেমন ভাবছি যে রবীন্দ্রনাথের নাটক রক্তকরবী বলুন, রাজা বলুন, মুক্তধারা বলুন, চার অধ্যায় বলুন, বিসর্জন বলুন, এগুলো শম্ভু মিত্র ছাড়া সম্ভব নয়, সম্ভব সত্যিই নয়। কেননা শম্ভু মিত্র যখন নাটকগুলো করেছেন, আজকে যখন নাটকগুলো পড়তে চাই তখন দেখি বাংলা ভাষায় যেমন অন্যতম একটা দুর্বলতা, যেমন ইংরেজি ভাষায় বা অন্যান্য ভাষায় নাটক লেখা হয়েছে যে নাটক আমরা কোনোদিন দেখিনি। যেমন ধরুন হ্যামলেট বা ম্যাকবেথ, আমাদের অধিকাংশ মানুষই তো ইংল্যান্ডে গিয়ে শেক্সপিয়ারের স্বভূমিতে হ্যামলেট ম্যাকবেথ অভিনয় দেখেননি, কিন্তু আমরা এখন হ্যামলেট পড়তে পারি, পাঠ্যবস্তু হিসেবে দাঁড়ায়। রবীন্দ্রনাথ সেই বিরল নাট্যকার ভারতবর্ষে আধুনিক কালে, যার নাটক আলাদাভাবেই পড়া যায়। যখন নাটক দেখতে যাব, যে নাটক থিয়েটার হবে স্টেজে, প্রেসেনিয়াম স্টেজে, সেই নাটক কিরকম হবে এটা শম্ভু মিত্র প্রায় একটা ছক বেঁধে দেন। এবং সেই বেঁধে দেওয়ার সময় তিনি খেয়াল করেন যে রবীন্দ্রনাথ যখন এই লেখাগুলো লিখেছিলেন সেই সময় থেকে সময় অনেক দূরে সরে এসছে, এবং এই সময়ের যখন উচ্চারণগুলো সেগুলোই অলঙ্কৃত জায়গা থেকে অনেক সাধারণ, অনেক কথ্যভঙ্গি আনুগত্যে আসতে হবে। এবং রবীন্দ্রনাথ যেহেতু তার প্রতিটি শব্দকে অনেক গুরুত্ব দিয়ে লেখেন, তার শব্দ যেহেতু শুধুমাত্র শব্দ নয়, বাক বাহুল্য নয়, সুতরাং সেই শব্দগুলোকে একেবারে হৃদয়ের অন্তঃস্থলে পাঠিয়ে দিতে হবে, একেবারে জরায়ুতে, যেখান থেকে শব্দের পুনরুত্থান সম্ভব, রেজারেকশন অফ ওয়ার্ডস। দেবব্রত শেষে গান আমরা কেন শুনি? রবীন্দ্রনাথের গান উনি ভালো গেয়েছেন বলে? ভালো খারাপের প্রশ্নই ওঠে না। রবীন্দ্রনাথের গান ভালো বা খারাপ এ কে নির্ণয় করবে? প্রথম কথা, এই যে বিশ্বভারতী মিউজিক বোর্ডের কথা বলা হয়, ধরুন কাউকে আমি নিন্দাবাদ না করেই বলছি, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষপাতী ছিলেন। রবীন্দ্রনাথের জীবদ্দশায় রবীন্দ্রনাথ যখন স্বধর্মে অবিচল, তখন তিনি তার একাধিক গান একাধিক লোক একাধিকভাবে গেয়েছে। যেমন ধরুন এইটাই, আজি ঝড়ো ঝড়ো মুখর ভাদর দিনে, এর দীনেন ঠাকুরের সুর, দীনেন্দ্রনাথের সুর আছে, সরলা দেবী চৌধুরানীর সুর আছে, জ্যোতিরিন্দ্রনাথের সুর আছে। আপনি নানা সুরে এই গানটা গাওয়া যায়। এবং রবীন্দ্রনাথের এটা দুর্বলতাই বলুন আর সফলতাই বলুন, তিনি স্পষ্ট করে তার পক্ষপাত কখনো ঘোষণা করেন। তার আমলে আপনি এমনি গায়কদের কথা ছেড়েই দিন, শাহানা দেবী গানকে তিনি এই সত্যে সম্মান দিয়েছিলেন যে শাহানার গান আমরা যখন শুনি তখন কি শুধু আমার গান শুনি, শাহানার গান শুনি। অর্থাৎ যাকে সমালোচনার ভাষায় বলা যায় সিঙ্গার অ্যাজ অথর, গায়ক ও স্রষ্টা হয়ে উঠছেন হরগৌরীর মতো।
এখানে শুধু হর বা গৌরী কার্যকরী নয়, হর গৌরী মিলন, এই মৈথুন মুহূর্ত, যেমন দেবব্রত বিশ্বাসের গান, যেমন শম্ভু মিত্রের নাটক, এই দুটোই বিচার্য। অর্থাৎ যখন আমরা 4 অধ্যায় দেখছি অন্তু বা এলাকে, তখন শুধু রবীন্দ্রনাথকে দেখছি না, রবীন্দ্রনাথের লেখা নাটক যদি মঞ্চে আসে, যদি দেখি আমরা, যদি রবীন্দ্রনাথের শব্দগুলোকে দেখি, রবীন্দ্রনাথ শব্দগুলোকে আমরা পড়েছিলাম, কিন্তু যদি দেখি, যদি ইউ ক্যান সি থ্রু ওয়ার্ডস, তাহলে শম্ভু মিত্রের আশ্রয় নিতে হবে। যদি রবীন্দ্রনাথের গানের শব্দগুলোকে আমরা দেখি, যার জন্য এত সাধনা, সেই সাধনাকে দেখতে গেলে আমাদের দেবব্রত বিশ্বাসের কাছে যেতে হবে, হাত পাততেই হবে। কারণ দেবব্রত বিশ্বাস শুধু একজন রবীন্দ্র অনুসারী গায়ক নন, তিনি স্রষ্টা, এই কথাটাকে বুঝতে হবে। এবং রবীন্দ্রনাথ কোনো এক সময় একটা গান রচনা করেছিলেন এবং সেটা এইভাবে গাওয়া হয়েছিল, সুতরাং যুগে যুগে সেটা সেইভাবেই গাওয়াই হবে এমন কোনো মানে নেই। যেমন ধরুন 1930 সালে যখন বাংলা ছবিতে চলচ্চিত্রে শব্দ এলো, তখন 1933 সালেই তো চিরকুমার সভা হয়। চিরকুমার সভায় নিঃসন্দেহে গান আরোপিত হয়েছিল। চিরকুমার সভা তো কখনো গান ছাড়া হতে পারে না। তো সেই গানগুলো তো নিশ্চয়ই গাওয়া হয়েছিল, এবং যারা গেয়েছিল আমরা তাদের অনুমান করতে পারি তারা কেউ শান্তিনিকেতনীয় বিশুদ্ধতা নিয়ে গান নেই। তাতে রবীন্দ্রনাথের কিচ্ছু এসে যায় না। রবীন্দ্রনাথ মানুষের স্বাধীনতা অনুমোদন করতেন, নিজে স্বাধীন প্রকৃতির মানুষ ছিলেন বলেই, নিজে এতখানি স্বাধীনতা নিয়েছিলেন ভারতীয় নন্দন তত্ত্ব থেকে বলেই তিনি অপরের স্বাধীনতাকে সম্মান করতেন। শাহানা দেবীকে তিনি সম্মান করতেন এই জন্য নয় যে শাহানা তার ভক্ত বৃন্দের অন্যতমা, তিনি করতেন এই জন্যই যে শাহানার কণ্ঠস্বরে তার কণ্ঠস্বর আরো উদ্দীপ্ত হয়ে ওঠে। আপনি আরো লঘু উদাহরণ, এই যে মুক্তি, প্রমথেশ বড়ুয়ার 1937 সালের ছবি ধরুন না। এই যে অনেকেই বলে যে দিনের শেষে ঘুমের দেশে প্রমথেশ বড়ুয়ার যখন পঙ্কজ মল্লিককে নিয়ে গেলেন এবং পঙ্কজ মল্লিক যখন সভায় নিজের সুর রবীন্দ্রনাথের কথায় লাগিয়ে পেশ করলেন, তখন রবীন্দ্রনাথ তো সেটাকে অনুমোদনই দিয়েছিলেন। এবং রবীন্দ্রনাথ এত দূর উদার মানুষ যে শুধু অনুমোদন দেননি, এমনকি এই গানটা সুর শুনে আমারও অনেক সময় মনে হয় যে এটা রবীন্দ্রনাথের নিজে সুর দিলে বোধহয় এই সুরটা এরকম হতো না, কিন্তু সেটা ব্যক্তিগত মত। কিন্তু রবীন্দ্রনাথ তো যথেষ্ট সহর্ষে অনুমোদন দিয়েছিলেন, এত অনুমোদন দিয়েছিলেন যে এমনকি প্রমথেশ বড়ুয়া, রবীন্দ্রনাথ এইসব ছবি সম্বন্ধে খুব উচ্ছ্বসিত হতেন না, কিন্তু প্রমথেশ বড়ুয়ার কাছে চিত্রনাট্য কিছু শোনেন, শুনে এইটুকু মন্তব্য করেন যে এ তো শুনে মনে হচ্ছে এক ধরনের মুক্তি, ছবিটার নাম মুক্তি দেওয়া যায় না। এবং সেই সূত্রেই কিন্তু পুজোর আগে এই যে সিনেমা আসার ট্র্যাডিশন এবং মুক্তি এলো এবং মুক্তি প্রথম জনচিত্ত জয় করলো, এই মুক্তি নামকরণের পেছনে আছেন রবীন্দ্রনাথ। এবং মুক্তিতে যে দিনের শেষে ঘুমের দেশে যখন গাওয়া হলো, সেই গাওয়াকে রবীন্দ্রনাথ আপত্তি করেননি। আর সবার রঙে রং মেশাতে হবে যখন গাওয়া হলো, তখন রবীন্দ্রনাথ আপত্তি করেননি। তার মনে হয়নি যে তার কোনো স্থির নির্ভুল নোটেশন বা স্বরলিপি আছে এবং সেটা সেইভাবেই গাইতে হবে। পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে রবীন্দ্রনাথের গানের অন্যতম বড় তফাৎ এই যে রবীন্দ্রনাথ নিজে একটা মুক্ত ধারা, এবং রবীন্দ্রনাথের গান যে কারণে নানাভাবে গাওয়া যায় এবং নানা মুক্তির সংকেত পাওয়া যায় সেখানে। রবীন্দ্রনাথের সাজাত্যবোধের যে গানগুলো আমরা সাধারণভাবে গাই, সেই গানগুলো যেমন বিভিন্নভাবে গাওয়া হয়েছে। এই যে বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমন শক্তিমান, যখন কিশোর কুমার কেটে 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 করেন, সেই গান অনেকে বলতে পারেন যে বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত নয়, কিন্তু আমার ধারণা রবীন্দ্রনাথ যদি কোনো অলৌকিক ক্ষমতায় সেই গান যখন রেকর্ডেড হচ্ছে বা গীত হচ্ছে উপস্থিত থাকতেন, তাহলে তিনি তাতে সমর্থন জানাতেন। কেননা তিনি এইভাবে বিশ্বাসই করেন না যে তার একটা স্থির নিবদ্ধ দৃষ্টি থাকতে হবে। তিনি সবসময় এলিমেন্ট অফ সাপ্লিমেন্টারি যাকে বলে পরিপূরকতার তত্ত্বে বিশ্বাস করেন। তার লেখাও তাই। তার কবিতা যদি আপনি মানসী থেকে শেষ কবিতাগুলো পর্যন্ত চলে যান, তাহলে দেখবেন কি অনন্ত পরিবর্তন তার লেখায়। এবং তিনি কোনো ফিক্সড নর্মে বিশ্বাসই করতেন না। তাই যদি করতেন
তাহলে অন্তত পার্থিব দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার নোবেল পুরস্কার, ব্রিটিশ উপনিবেশে তিনি প্রথম ইংরেজ যিনি এই পুরস্কারটা পান। তাহলে তো তার সেই গীতাঞ্জলির যে বলার ভঙ্গি তাই নিয়েই সারা জীবন বসে থাকতেন। বলাকা তা নয়, পুনশ্চ তা নয়, শেষ কবিতাগুলো একেবারেই তা নয়। তিনি সারা জীবনে নিজেকে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গেছেন। এবং রবীন্দ্রনাথ পুরোপুরি ভালো কবিতা অনেক সময় লিখতে পারেননি, এমন হয়েইছে, কিন্তু মহাপুরুষ নন, মানুষ হতেই পারে। দেবব্রত বিশ্বাসের গানেও অনেক সময় গলা খাকারি শোনা যায়, সৌমিত্রের দু একটা পতন শোনা যায়, এটা হতেই পারে, মানুষ বলেই পারে। তারা দেবতা হলে পারতেন না। নলের গায়ে কোনো ঘামের দাগ ছিল না, তার গলায় ঘামের দাগ ছিল, তার গলার মালা মলিন ছিল। দেবতাদের মালা মলিন হয় না, দময়ন্তী থেকে সেইভাবেই কিনেছিলেন, ইনি নল, এর গলায় মালা দেওয়া উচিত। সেইভাবেই ইতিহাস দেবব্রত বিশ্বাস এবং সৌমিত্রকে চেনে, যে এদের ছলন আছে, এদের দম্ভ আছে, এদের অভিমান আছে, এদের সরিয়ে নেওয়া আছে, এদের নিস্তব্ধ হয়ে যাওয়া আছে, কিন্তু একই সঙ্গে যা আছে তা হচ্ছে রবীন্দ্রনাথ বারব্ধ বস্তুকে ইতিহাসের মুহূর্তের মধ্যে রাখা। এই যে আসল কথা কি বলতে চাইছি, রবীন্দ্রনাথকে আপনি বিগ্রহ হিসেবে ভেবে, বা বঙ্কিমবাবুকে বা যে কোনো মানুষকে আপনি বিগ্রহ হিসেবে শুধু অনুকৃতি করে যাবেন, শুধু আপনার কাজ হবে দোভাষীর কাজ হওয়া, লিয়াইজন অফিসার, অথবা তর্জমা করা। রবীন্দ্রনাথ একটা গান লিখেছেন, সুর দিয়েছেন, তার তর্জমা করে আপনি দর্শকের কাছে পৌঁছলেন। আপনি রবীন্দ্রনাথ একটা নাটক লিখেছেন, তার পরিকল্পনা করেছেন, দৃশ্য পরিকল্পনা ইত্যাদিও কিছু করেছেন, আপনি তাকে মঞ্চায়িত করলেন অভিনেতা হিসেবে। এভাবে কোনো সৃষ্টি সম্ভব না। আসলে আমি যে কারণে যুগলাঙ্গুড়িও বলছি, দেখবেন যে দেবব্রত এবং শম্ভু দুজনেই ক্রমাগত রবীন্দ্রনাথের সঙ্গে একটা সংলাপে লিপ্ত হচ্ছে। সেই সংলাপটা কি? সেই সংলাপটা হচ্ছে সমকালের সঙ্গে অতীতের সংলাপ। যখন এই যে মেঘেটা কাতালা গানটা বলছি, বা যখন আকাশ ভরা সূর্যতারা বিশ্ব ভরা প্রাণ উনি গান করেন, তখন মানুষের সীমাবদ্ধতার ওপরে আরেকটা মন্তব্য উনি রবীন্দ্রনাথকে নিবেদন করেন। এটা এমন নয় রবীন্দ্রনাথের সঙ্গে অঙ্গাঙ্গী হয়ে যাওয়ার ব্যাপার, পুষ্পাঞ্জলি হয়ে দেওয়ার ব্যাপার। রবীন্দ্রনাথের সেরকম গান অনেকেই করেন, তারা যথেষ্ট শিখেই করেন, এবং তারা রবীন্দ্রনাথের ভাবনাটা কিছু আছে এই ভেবে তারা রবীন্দ্রনাথকে সেটা নিবেদন করেন। কিন্তু যখন দেবব্রত বিশ্বাস পথের মোড়ে গান করেন, বা আমি যে আমার নিজের যে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, যখন আমি দেখেছি তিনি একটা প্রেমের গানকে রাজনীতির গানে রূপান্তরিত করে দেন, তখনই তিনি একটা স্বাধীনতা নেন। এটা শুধু দেবব্রত বিশ্বাস না। ধরুন আমার মোহনরূপে কে রয় ভুলে যখন একবার সুচিত্রা মিত্রের গলায় শুনেছিলাম, এই যে আমার মোহনরূপী কে রয় ভুলে যখন আমি দেবব্রতর গলায় শোনেন, তাহলে বুঝবেন যে কোন ভুলে থাকাকে দেবব্রত অ্যাড্রেস করছেন। দেবব্রত যখন তোমার মোহনরূপে কে রয় ভুলে বলে, যে ভুলে থাকা, যে অ্যামনেশিয়া, সেই অনুপস্থিতির সত্যটাকে জানতে চান। যে রবীন্দ্রনাথের সঙ্গে আমরা উত্তর পুরুষ, রবীন্দ্রনাথ তার উত্তর সাধক, এমনকি রবীন্দ্রনাথ তার উত্তর পুরুষ। রবীন্দ্রনাথের সঙ্গে কি কথা বলবে? এ কি শুধুই গুরুবন্দনা, নাকি দুটো কালের যোগাযোগ? যখন শম্ভু মিত্র 4 অধ্যায় করেন, তখন আমরা দেখি এই যে সন্ত্রাসবাদ, এই যে ব্যক্তির ওপরে একটা দলবদ্ধ আধিপত্য চাপিয়ে দেওয়ার চেষ্টা, তা যা উত্তর স্বাধীনতা ভারতবর্ষে মাঝে মাঝেই আমরা দেখছি, শুধু বামপন্থীদের মধ্য থেকে না, নানা জায়গা থেকে। আজকের ভারতবর্ষে তো এটা একটা বড় বৃহৎ সমস্যা, কিন্তু আজকের ভারতবর্ষে আমরা অতীত এবং এলাকে কিভাবে আবিষ্কার করতে পারি? যেভাবে আবিষ্কার করতে পারি, যেভাবে আবিষ্কার করা উচিত, যেখানে ব্যক্তির সারূপ্য অনেক বড় হয়ে ওঠে, যেখানে রাজাকে দেখা যায় অন্ধকারের মধ্যে। এই যে অন্ধকার, এই অন্ধকারটা কি? রবীন্দ্রনাথ জানতেন
যে যে আধার আলোর অধিক, সুদর্শনা যে দেখতে পায় না রাজাকে, কারণ সে রাজাকে দেখার উপযুক্ত হয়ে ওঠেনি। এ তো ভারতবর্ষের চিরকালীন গল্প। উমা, কুমার সম্ভবমে যে প্রলয়ের দেবতার প্রণয় প্রত্যাখ্যাত হয় এবং পরে সেই প্রণয়ের পূর্ণতা আসে। এ তো কারণ যে যে চোখে আমরা দেখি সেই চোখ সাধারণত অন্ধের চোখ। তা আপাতভাবে আমাদের দেখায়, কিন্তু সে দেখা অনেক ভুল থাকতে পারে, আছেও হয়তো। কিন্তু যে দেখা দর্শন, যা সত্যকে কেটে কেটে অনেক ভেতরে চলে যায়, সমুদ্রের ওপারে দিগন্ত রেখায় দিকচক্রবালে যেখানে যায়, সেই দেখা যদি আমরা দেখি। বিসর্জন নিয়ে শম্ভু মিত্র এত চিন্তিত ছিলেন না। বিসর্জন যদি শুধু ত্রিপুরার গল্প হতো, তাহলে বিসর্জন নিয়ে শম্ভু মিত্র তো বটেই, এমনকি আমি জানি বা অনেকেই হয়তো জানেন যে ঋত্বিক ঘটক নিজেও বিষম চিন্তিত ছিলেন। এমনকি তার মৃত্যুর আগে তিনি আবারও বিসর্জন করতে চেয়েছিলেন। এদের সবার বিসর্জনের উৎস যখন দেশভাগ হয়নি, সুবোধচন্দ্র সেনগুপ্ত এই নাটকটাকে ইংরেজির অধ্যাপক হিসেবে করার কথা বলতেন। নাটকটা প্র্যাকটিক্যালি আমরা সবাই এখন বুঝিয়ে থিসিস অন ভায়োলেন্স, হিংসার ওপর। এটা শুধু গোবিন্দ মাণিক্যের গল্প নয়, একে আখ্যান হিসেবে দেখলে কিছু বোঝা যাবে না। সেটা একটা আখ্যান গল্প, একসময় ঘটেছিল। রবীন্দ্রনাথ গল্পটা নিয়ে চিন্তিত না, রবীন্দ্রনাথ চিন্তিত জানিয়ে সেই চিন্তা শম্ভু মিত্রকে স্পর্শ করে, দেবব্রত বিশ্বাসকে স্পর্শ করে। তুমি তো সেই যাবেই চলে, এ গান বহু আগেও গাওয়া হয়েছে, বহু পরেও গাওয়া হয়েছে। দেবব্রত যখন গাইলেন, এই যে 1964 সালের পরে, সাউন্ড অফ মিউজিকের পরে, তখন দেখবেন তাতে আপাতভাবে একটা চ্যুতি ঘটলো, কিন্তু রবীন্দ্রনাথ অনেক আধুনিক হয়ে উঠলেন। এই যে শেক্সপিয়ার বেঁচে আছেন আজকে এতদিন ধরে, কেন বেঁচে আছেন? মূল শেক্সপিয়ার, এসেন্স অফ শেক্সপিয়ার, এগুলো কোনো কথা আছে? সম্ভব? একটা বড় শিল্প যখন তার মহত্তম পর্যায়ে যায়, যদি মহাভারতকে শিল্প ধরেন, কিন্তু পেঁয়াজের মতো, পেঁয়াজের খোসা আপনি খুলুন 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 খুলুন, কোথায় শ্বাস পাওয়া যাবে না, যার কেন্দ্র নেই, কেন্দ্ররহিত শিল্প। এবং প্রতিটি যুগ, প্রতিটি স্তরে একজন মহৎ স্রষ্টাকে তার নিজের মতন করে আবিষ্কার করেছেন, যেমন শেক্সপিয়ারও করেছেন। শেক্সপিয়ার মোটেই ডেনমার্কের যুবরাজের গল্প বলতে চাইছিলেন না, আমরা সবাই জানি। রানী এলিজাবেথ তখন সিংহাসনে, তখন রোমান ক্যাথলিক শেক্সপিয়ারের পক্ষে যদি একটু প্রত্যক্ষ জিনিস করা যেত, তাহলে তার গলা থেকে মুন্ডুটি নেমে যেতে পারত। ফলে তাকে সবসময় কখনো স্কটল্যান্ডের কথা ভাবতে হয়েছে, কখনো ডেনমার্কের কথা ভাবতে হয়েছে। আসল গল্পটা তো একেবারেই ইংল্যান্ডের। এবং সেই গল্প আজকে যখন আমরা দেখি, কিরকম গল্প, কিন্তু সেই গল্পটা গল্পের জন্য গুরুত্বপূর্ণ না। 13টা খুন ওইটুকু নাটকে এ কেউ ভাবতে পারে? কিন্তু হিন্দি সিনেমার চূড়ান্ত খারাপ চিত্রনাটক থেকেও খারাপ। কিন্তু কেন হ্যামলেট দুনিয়ার সেরা নাটক হয়ে বেঁচে আছে? তার কারণ সে অনেক গভীর কথা বলেছিল, এবং সেই গভীর কথাগুলো যুগে যুগে বিভিন্ন অভিনেতা, বিভিন্ন নট, বিভিন্ন মঞ্চ পরিচালক, তারা সেইগুলোকে দৃশ্য হিসেবে তাদের সময়ের নটরাজ হিসেবে উপস্থিত করতে পেরেছিলেন। এই যে আমরা কোডিনেসের হ্যামলেট দেখি, স্মকটুনোভস্কির হ্যামলেট দেখলে কখনো মনে হয় সেই 16 শতকের? মনে হয় 20 শতকের মস্কোতে আমরা বিচরণ করছি। শম্ভু মিত্রের রক্তকরবী দেখলে মনে হয় যেটা 1926 সালের না। তার কারণ শম্ভু মিত্র তার পদবিক্ষেপে, তার কণ্ঠস্বরে জিনিসটা দৃশ্যমান করতে পারত। এই যে দৃশ্যমান করা, এই ক্ষমতাও দেবব্রত বিশ্বাসের মতো নেই। এই যে ঋত্বিক ঘটক বলতেন যে রবীন্দ্রসঙ্গীত জর্জা ছাড়া হয় নাকি, হয় কি না হয় অন্য কথা, কিন্তু এটা হয়তো একটা এক্সট্রিম পজিশন, চূড়ান্ত অবস্থান। কিন্তু দেবব্রত বিশ্বাস কেন? এটার উত্তরে
একদা এক শান্ত মুহূর্তে ঋত্বিক ঘটক তার অনুরাগীদের বলেন, সেখানে আমিও ছিলাম, যে দেবব্রত শব্দকে দেখতে পান, জর্দা শব্দকে দেখতে পান। এই যে শব্দকে দেখতে পাওয়া, আকাশ ভরা সূর্য তারা, এই যে সময় অনন্ত গ্রন্থি হয়ে ভরা শব্দের মধ্যে আছে, এটা দেবব্রত বুঝতে পারে। যখন সৌমিত্র কথা বলেন, এই কথা বাচিক শিল্পী হিসেবে তিনি কত নিরুপম, এটার জন্য বলছি না, এটা তার কণ্ঠ সৌকর্য, তার মডিউলেশন, তার কণ্ঠস্বরের ওঠানামা, উচ্চাবচ ভঙ্গি, এই সমস্তই তিনি এবং তার সহকর্মীরা, কুমার রায় বলুন, তৃপ্তি মিত্র বলুন, অন্য সবাই, তারা খুবই সেগুলোকে বোঝেন। এবং তিনি যেভাবে মঞ্চসজ্জা করেন খালেদ চৌধুরী বা অন্যদের সাহায্য নিয়ে, সেগুলো নিরুপম। কিন্তু তার মূল জায়গা হচ্ছে, এও বাহ্য আগে আর রবীন্দ্রনাথ মুক্তধারায় যে কথা বলেছেন 1922 সালে, দেবব্রত তো এই মুক্তধারায় অভিনয় করেছেন। দেবব্রত যখন আমাদের এই যে এরা বেরিয়ে এলেন, তখন উলুখাগড়া এবং এতে 4 অধ্যায় তো অভিনয় করেছেন এবং আবহ তৈরি করেছেন। ছেঁড়াতাল এবং উলুখাগড়ায় দেবব্রত বিশ্বাস অভিনয় করেছেন, আর আবহ তৈরি করেছেন 4 অধ্যায়ে। ফলে আমরা সাধারণত দেবব্রত বিশ্বাসকে সৌমিত্রের সঙ্গে জুড়ি না, কিন্তু দেখবেন দুজনেই অভিনয় করেন, দুজনেই এক ধরনের চক্ষুর তাৎপর্য এবং দৃষ্টির সম্প্রসারণ সম্ভব করেন। দুজনেই রবীন্দ্রনাথকে আবিষ্কার এবং পুনরাবিষ্কার করেন। রবীন্দ্রনাথকে কোনো মূল কোষপ্রস্তরের মতন নিথর ভেবে চলাচল করেন না, যে জন্য দেবব্রত বিশ্বাসের গায়ন ভঙ্গি পাল্টায়। এর জন্য শুধু অ্যাজমা নামক রোগ, হাঁপানি বা তার দম্ভ, তা দায়ী নয়। এমনকি অতিরিক্ত ইনস্ট্রুমেন্টেশন, এইসব শব্দের কি মানে হয়? এসব শব্দের কোন মানে হয়? এই অতিরিক্ত অথবা অতিরিক্ত ন্যায় বিচারটা কে করবে? রবীন্দ্রনাথের সম্বন্ধে কোনো নির্দেশ দেননি। এটা রবীন্দ্র মৃত্যুর পরবর্তীকালে কিছু লোকের ধারণা, সে তো রাজনীতিতেও কিছু লোকের ধারণা হয়, 5 বছর ভোটে জিতে যারা আসেন তাদের মনে হয় এই ধরনের নীতি নেওয়া ভালো কথা, কিন্তু গণতন্ত্রে সেই দলকে সরেও যেতে হয়, তখন অন্যরকম নীতিও নেওয়া যেতে পারে। সারা পৃথিবীতেই এরকম হয়, ইংল্যান্ডে, আমেরিকায়, ভারতবর্ষে সব জায়গায় এরকম হওয়ার সুযোগ আছে। এবং রবীন্দ্রনাথের অনুপস্থিতিতে রবীন্দ্রনাথের গানে কোন বাজনা বাজলে ভালো হয় বা খারাপ হয়, সেটা তো ধরুন সে বিষয়ে যে শুধু দেবব্রত বিশ্বাসের সংশয় আছে তা না, শুধু যে সৌমিত্রের রবীন্দ্রনাথ সম্বন্ধে সংশয় আছে তা না। দেখবেন সত্যজিৎ রায়, এবছর যা 100 চলছে, সত্যজিৎ রায়ের অত্যন্ত একটা দামি প্রবন্ধ আছে রবীন্দ্রনাথের গানের উপরে, যেখানে তিনি শান্তিনিকেতনের যে বিশেষ গাওয়ার ভঙ্গি তাকে বিদ্রুপ করছেন। আমার পক্ষে সেই বিদ্রুপ করা সম্ভব না, কারণ আমি সত্যজিৎ রায় নই। এবং সত্যজিৎ রায় সুবিধা ছিল, তিনি নিজে ব্রাহ্ম ছিলেন, নিজে একজন বিরাট মাপের শিল্পী ছিলেন, শান্তিনিকেতনের ছাত্র ছিলেন কলা ভবনের। তার পক্ষে ওই দীর্ঘ লয়ে ওই যে টেনে টেনে একটা সুরকে গেয়ে যাওয়াই হচ্ছে, এই গাওয়াটাকে নিয়ে সংশয় প্রকাশ করা চলে। এবং তিনিও গানের এই সরলীকরণ, এই কেটে গাওয়া, এটাকে পছন্দ করেন। আপনি দেখুন, আমি মুহূর্তের জন্য প্রসঙ্গচ্যুত হচ্ছি, যদি আপনি গুপি গাইন বাঘাবাইন ছবিটাকে ধরেন, অন্য ছবিগুলোর কথা ছেড়ে দিচ্ছি, তার গান ছবিটা খুব সঙ্গীত বহুল ছবি না, বরং সঙ্গীত বাহুল্যের বিরুদ্ধেই তার কথা। তার যে সঙ্গীত সেগুলো আবহ সঙ্গীতের মধ্যে। গুপি গাইন বাঘাবাইনে দেখবেন একেবারেই দেবব্রত বিশ্বাসের প্রসঙ্গটা জ্যান্ত হয়ে ওঠে, যে যেখানে রাজাকে গায়করা গান শোনাতে যাচ্ছেন, তাদের কৃতিত্ব এবং কলা কৌশল প্রদর্শন করবেন, সেখানে অনেক গুণী গায়ক উপস্থিত এবং তারা নানা রকম কেরামতি দেখাচ্ছে। সো মাচ সো যে রাজা প্রায় ঘুমিয়েই পড়ছে। যখন একটা লোক খুব সরলভাবে গিয়ে মোরা বাংলাদেশের থেকে এলাম গাইছে, তখন সমস্ত সভা দুলে উঠছে। রবীন্দ্রনাথের বৈশিষ্ট্যই তাই। রবীন্দ্রনাথ এমন এক মোহিনী মায়া, যে রবীন্দ্রনাথের গান শুনলে আমরা সকলেই ভাবি এই গান তো আমিও গাইতে পারি, এই গান তো আমারও সম্ভব, যেটা তো ফয়াজ খা শুনে আমরা ভাবি না। কিন্তু
রবীন্দ্রনাথের গান গাইতে গেলেই আপনি দেখবেন সেখানে শব্দের এমন মায়া এবং এমন আবেশ যে আপনি গাইলে হয় সেটা এক ধরনের অনুদিত ভাষা হবে, যেমন ভাবে বাংলায় আপনি কিছু লিখলেন সেটাকে ইংরেজিতে অনুবাদ করা যায় বা অন্য ভাষায় করা যায়, বা অন্য ভাষায় আপনি কিছু লিখলেন বা বললেন সেটাকে বাংলায় বা হিন্দিতে অনুবাদ করা যায়। এই অনুবাদ কর্ম আর গান নাট্যকর্ম এক না। বারবার আমি বলছি এটা হচ্ছে রবীন্দ্রনাথ তার উত্তর সাধকদের সংলাপ, যেটা জর্জ বিশ্বাসের ক্ষেত্রে এবং সমমিত্রের ক্ষেত্রে সত্য, এবং তাদের ক্ষেত্রেই সবচেয়ে বেশি সত্য যে তারা অনুসারী শিল্প অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রিজ গড়তে চাননি। তারা চেয়েছিলেন একটা শিল্প আছে, সেই শিল্পকে কিভাবে প্রশ্নে বিদ্ধ করে প্রতিপ্রস্তাব রচনা করা যায়। এই যে প্রতিপ্রস্তাব রচনা করা, এই প্রতিপ্রস্তাব রচনা করাই দেবব্রত বিশ্বাস এবং সমমিত্রের কৃতিত্ব। তারা যে আমাদের শিল্প সাম্রাজ্যে এতখানি গুরুত্ব পাচ্ছেন, এটা এই জন্য নন যে তিনি অভিমানী ব্রাত্যজন, এটা তো ঠিকই। দেখবেন জর্জ বিশ্বাস যে পরিমাণ আক্রমণে ছড়িয়ে নিয়েছিলেন নিজেকে, সেটা আসলে তার প্রাচীন শিক্ষা এবং খুব তীব্র অভিমানী মনের জন্য। না হলে আজকের যুগে যাদের আমরা দেখি তারা এসব কিছুতে গুরুত্বই দিতেন না, কিন্তু দেবব্রত দিয়েছিলেন, এবং দেওয়া সত্ত্বেও তার নিজের মতন করে তিনি দিয়ে যাচ্ছিলেন, কারণ রবীন্দ্রনাথের সঙ্গে তার কিছু অসমাপ্ত কথা ছিল। এই যে গানগুলো উনি গাইছিলেন বা যখন উনি গণসঙ্গীত গাইতেন, তখন ওর ইতিহাসের সঙ্গে কিছু অসমাপ্ত কথা ছিল। সেটা ইনকলাব জিন্দাবাদ নয়। ইনকলাব জিন্দাবাদ যারা বলেন বা বন্দে মাতরম যারা বলেন, তারা বলেন সেটা রাজনৈতিক স্লোগান হিসেবে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় দুটি স্লোগান হচ্ছে ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক, আর বন্দে মাতরম। কিন্তু সেটা যে রাজনৈতিক কর্মীরা বলেন তারা বলেন, কিন্তু দেবব্রত বিশ্বাস যখন বলবেন তখন তো তিনি মানুষের অন্তরের আকার পরিবর্তন করে দেওয়ার জন্য বলবেন। ফলে তার গাওয়া যেভাবে আমরা শুনেছি প্রথম গানটা, বা পরে যখন আমরা শুনবো, তখন আমরা বুঝবো যে তিনি একদিক দিয়ে অন্তরতমর জন্যই গাইছেন, কারণ যে তিনি অসম্পূর্ণ, যে তিনি পূর্ণতার দিকে যেতে চান, যে গতিধারা জলধারা মোহনায় মিলিত হতে চায়, সেই গতিধারার নাম দেবব্রত বিশ্বাস। তিনি শ্রোতার জন্য অপেক্ষা করেন না, শ্রোতাকে তিনি সাক্ষী রাখেন, কিন্তু তিনি একক নির্জন পথে জ্যোৎস্নালোকে সন্ন্যাসী একা যাত্রী। সমমিত্রও তাই। সমমিত্র যে অভিমানে সরে গেলেন বহুরূপী থেকে, এই সরে গেলেন, যে গল্পটা শোনা যায় সেই গল্পটা বাহুল্য মাত্র, সে গল্পটা ব্যক্তি জীবনের গল্প, আমি এখানে বলতেও চাই না। আর আমি তো যখন ছিলাম না, আমি তো আপনাদের মতনই লেখা পড়ে জেনেছি, সেটা কোনো কারণ নয়। সেটা সম্ভবত উনি কোথাও মনে করছিলেন যে স্রষ্টাবৃত্তিকে বিদ্রূপ করা হচ্ছে, ঠাট্টা করা হচ্ছে। উনি আস্তে আস্তে নীরব হয়ে গেলেন, এমনকি নাটকের লোকের থেকেও দূরে সরে গেলেন। এটা এই জন্য নয় যে উনি ওর বিশ্বাস থেকে দূরে সরে গেলেন, সেখান থেকে দূরে যাওয়ার কোনো কারণ নেই। সমমিত্র এমন একটা নাম, যিনি যদি ফিরে আসেন তাহলে একক বৃত্তিতেই তিনি অনেক কিছু করতে পারবেন। এবং তার নাটকই জগৎ, তিনি যখন যখন দুর্ভাগ্যবশত সিনেমায় অভিনয় করেছেন তখনই ব্যর্থ হয়েছে। এই কথাটা সাহস করেই বললাম, তার কারণ সমমিত্রের সিনেমায় অভিনয় এত খারাপ দেখে বোঝা যায় যে এই লোকটা থিয়েটারে এরকম করতেন কি করে, যিনি -14 যার চোখের পাওয়ার, যিনি প্রায় দেখতে পান না, এবং সেই মানুষ এভাবে স্পেসকে মাপেন কি করে, তার অবতরণ এভাবে হয় কি করে, এবং তিনি একটা শব্দকে এভাবে মাপেন কি করে। এই যে কুমার রায়ের সঙ্গে কথা বলে দেখেছি, তার রিহার্সাল কি দুরূহ, কি দুঃসহ, একের সময় মনে হয় কি স্বৈরতন্ত্রী। তার কারণ ওই যে পল ভ্যালেরি ফরাসি কবি বলেছিলেন না, ওয়ান ক্যান টিচ এট দি বটম অফ ওয়ার্ডস, শব্দের জরায়ু পর্যন্ত কেউ পৌঁছতে পারে না। রবীন্দ্রনাথ এই শব্দেরই শিল্পী। রবীন্দ্রনাথকে যদি উদ্ধার করতে হয়, যদি পুনরুদ্ধার করতে হয় ফ্রম দ্য ডেড, তাহলে আমাদের রবীন্দ্রনাথকে পুনরুচ্চারণ করতে হবে। কিভাবে করব জানি না,
কিন্তু একটা সম্ভাব্য উত্তর জর্জ বিশ্বাস, একটা সম্ভাব্য উত্তর সৌম্য মিত্র, যাদের দৈবক্রমে জন্ম একই দিন, যাদের আমরা স্মরণ করছি। এই যে স্মরণ করা, এই স্মরণ করা আসলে মনে রাখা যে রবীন্দ্রনাথ অসমাপ্ত শিল্পী। এখন রবীন্দ্রনাথকে যদি আমাদের আবিষ্কার করতে হয়, সে যেখানেই হোক, সভ্যতার সংকটেই হোক, অথবা এমনকি যে করোনা কালে আমি ভাবছি রবীন্দ্রনাথের আখ্যান কবিতাগুলো কি অসম্ভব গুরুত্ব পাচ্ছে, এবং সেগুলো সমুহিত যখন যদি করতেন আজকে, তাহলে আমরা দেখতাম করোনাকালের শ্রেষ্ঠ কবিতা। এই যে সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত, নগরীর দ্বীপ নিবেছে পাবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীতের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। আমি তো কিছু, এই যে কবিতাটা, এটা ছোটবেলায় স্কুলে পড়তাম, তখন মনে হতো এক বৌদ্ধ শ্রমণের ঔদার্য, বা সন্ন্যাসীর অধম সুপ্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া, শ্রাবস্তি নগরে যখন হাহাকার অনশন। এই যে আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা, যখন সন্ন্যাসী উপগুপ্ত সেই নগর ছাড়ায় যেখানে নটি পড়ে আছেন বসন্ত রোগগ্রস্তা, তাকে স্পর্শ করলেন, কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। রবীন্দ্রনাথ কি ভয়ঙ্কর জীবন্ত 2021 সালে, যেটাকে আমরা গল্প ভেবেছিলাম, ছন্দবদ্ধ গল্প, সেটা হয়ে গেছে জাতির জীবন বেদ। জাতি যদি উত্তীর্ণ হতে চায়, জাতি যদি মৃত্যুর ওপারে যেতে চায়, যে জাতি জড় শিলীভূত হিনীভূত, তাকে যদি জেগে উঠতে হয়, তাকে যেমন দেবব্রত বিশ্বাসের গান শুনতে হয়। দেবব্রত বিশ্বাস যখন পড়েন পথে চলে যেতে যেতে, আসলে এই যে জীবন, যা কিশোরগঞ্জ, যা বরিশালে শুরু হয়েছিল, যা কিশোরগঞ্জ হয়ে কলকাতা 174 শেষ হল, যিনি কার্ট হয়ে গেছেন, যার মোটর বাইক নিয়ে, মোটর সাইকেল তখন বলা হতো, যার পান খাওয়া, যার বাঙাল ভাষায় কথা বলা, যার রসিকতা, যার পাবদা মাছের সর্ষে দিয়ে পাবদা মাছ রান্না, এগুলো অনেক বেশি আলোচ্য হয়। তার কোনো তরুণী গায়িকার সঙ্গে বা তার বান্ধবীর সঙ্গে সম্পর্ক, এগুলো সিনেমা নায়কদের হতে পারতো, সেগুলো দেবব্রতকে হয়। দেবব্রত জাতির জীবনে জড়িয়ে আছেন। কিন্তু আমি জীবনে থেকে 2-3 বার দেখেছি, তিনি আমাকে চিনতেন না, চেনার কথাও না। আর আমার জীবনে এখনো বিস্ময় নামে কোনো একটা জিনিস রয়ে গেছে, তখনও ছিল। ফলে দেবব্রত বিশ্বাসের 3 ফুট দূরত্বে দাঁড়িয়ে দেবব্রত বিশ্বাসের কথা বলবো এই সাহস আমার ছিল না। আমি শুনেছি তিনি কথা বলছেন কানু সাহার সঙ্গে, ঋত্বিক ঘটকের সঙ্গে। আমি সেই কথাগুলো যতটুকু শুনেছি যে একজন বড় মাপের মানুষ, আমাদের থেকে একটু বড় মাপ যাদের, তারা কিভাবে কথা বলেন, কিভাবে স্বরক্ষেপণ করেন, কি বলতে চান। তাকে আমি রাস্তার উপর দাঁড়িয়ে জ্যোতিরিন্দ্র মৈত্রের সঙ্গে কথা বলতে দেখেছি, কি বলছেন শুনে, তার বাড়ির বাইরে ফুটপাতে। তো এই যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলোর পরে তার ঘর, এখন সেটা একটা দামি রেস্তোরাঁ হয়ে গেছে, সেখানে দেবব্রত বিশ্বাসের চিহ্নায়ন কিছুই নেই। কিন্তু সেই প্রায়ন্ধকার ঘরে যখন তিনি গাইতেন চিরসখা মরে ছিল না, কার উদ্দেশ্যে গাইতেন তা আমি জানি না, আমি যে গান গাই জানি না সে কার উদ্দেশ্যে, তেমনি তিনি যখন পথে চলে যেতে যেতে কোথায় কোনখানে তোমার পরশ আসে কখন কে জানি গাইতেন, তখন বুঝতে পারতাম তিনি কিছু একটা চাইছেন। সেই চাওয়াটা যৌবনে শুরু করেছিলেন একটা প্রতিষ্ঠানের মধ্য থেকে, তারপর রবীন্দ্রনাথকেও প্রতিষ্ঠান ভেবেছেন। কিন্তু যেভাবে ইয়োহান সেবাস্টিয়ান বাখ খ্রিস্টান ধর্মমণ্ডলীচ্যুত হন, কেননা তারা চেয়েছিল একজন অনুগত অর্গান বাদক, আর ইয়োহান সেবাস্টিয়ান বাখ তো অনুগত অর্গান বাদক ছিলেন না। মেন্ডেলসন এই বাখকে উদ্ধার করে যখন লিপজিগ শহরে খ্রিস্টানদের দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে খ্রিস্টানরা আমাকে কোনোদিন ভুলতে পারবে না, কেন আমি তাদের শ্রেষ্ঠ গান পুনরুদ্ধার করে দিয়েছি। দেবব্রত তো আমাদের ইয়োহান সেবাস্টিয়ান বাখ। এবং সৌম্য মিত্র সেই ইংমার বাগবানের মতো নীরব অভিনেতা, যিনি একদা বলেন যে আমি একটা শূন্য স্টেজে একবার অভিনয় করতে চাই, স্টেজে দাঁড়াবো এবং রগে গুলি চালাবো, আমার মৃতদেহ পড়ে থাকবে। এই যে অভিনয়ের সারাৎসার বোঝা, যেখানে অতীনকে বোঝা যায়,
যেখানে রঞ্জন আর রাজা বিপ্লবের দুটো দিক হয়ে যায়, এবং যেখানে ভাবা যায় সে 1926 সালে এবং 1922 সালে রবীন্দ্রনাথ বোঝেন যে একটা পুঁজিবাদী সমাজের যন্ত্রণা কোথায়, যে আজকে আমরা বুঝছি এই চূড়ান্ত অ্যালিয়েনেশনের থেকে, এই কর্পোরেট পুঁজিবাদের মধ্যে আমরা আমাদের মালিককে জানি না। রবীন্দ্রনাথ কত সত্য হয়ে উঠেছেন। আজকে আর কর্পোরেট এম্পায়ারে আপনি জানেন না সত্যি আপনার এই প্রতিষ্ঠানগুলোর মালিককে। এত ধারা উপধারা এরা বিস্তৃত। আজকে রক্তকরবী রাজা কত সত্য হয়ে উঠেছে, এবং সেই রক্তকরবী রাজাকে যদি আজকের পরিস্থিতিতে আনতে হয় তাহলে আমাদের শম্ভু মিত্রের মতনই কাউকে দরকার হবে। কারণ শম্ভু মিত্র তো 1926 সালে ফিরে যেতে চান না, তিনি চান 2026 বা 2056 সালে ফিরে চলে যেতে, ফ্ল্যাশ ফরওয়ার্ড। এবং এই যে দুজনই এরা কথাকে যেভাবে ভাগ করে, আপনি দেখবেন যে আমরা সিনেমায় মন্তাজ নামে একটা কথা বলি। মন্তাজ হচ্ছে দৃশ্যগুলোকে ভাগ করে করে যাতে দৃশ্যের চূড়ান্ত জায়গায় আমরা দৃশ্য সাজিয়ে দৃশ্যের অতীত বা অন্য মাত্রা খুঁজে পেতে পারি। মন্তাজ জোড়া, ফরাসি শব্দ মতাজ, সেখান থেকে ইংরেজি শব্দটা এসছে। এই যে দেবব্রত শব্দগুলোকে ভাঙতে পারতেন, শম্ভু মিত্র প্রত্যেকটা শব্দকে আলাদা করে উচ্চারণ করতেন, যেন সিনেমার আলাদা শট। এই জিনিসের মধ্য দিয়ে এরা তো একটা ইঙ্গিত করতেন। সেই ইঙ্গিতটা কি? সেই ইঙ্গিতটা হচ্ছে শুধু এদের নয়, শুধু এরা যে স্বার্থপর ছিলেন আমি শিল্পী তা নয়। এই যে দস্তায়েভস্কি পুশকিনের কবরে দাঁড়িয়ে বলেছিলেন, পুশকিন হ্যাড টেকেন সামথিং টু হিজ গ্রেভ, নাও হিয়ার উই আর সাপোজ টু আনআর্থ ইট। পুশকিন তার কবরে কিছু গোপনীয়তা নিয়ে গেছেন, আমরা এখন তার উত্তরসূরিরা এটাকে মুক্ত করব। রবীন্দ্রনাথ 1861 সাল থেকে 1941 সাল পর্যন্ত যে কাজ করেছেন, যেভাবে ভেবেছেন তার দেশ, তার সমাজ, তার সময়, স্বদেশে এবং বিদেশে, যে বিশ্বাসকে তিনি টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে দেখেছেন সভ্যতার সংকটে, কিন্তু আবার ফিরে দাঁড়াতে চেয়েছেন। এই যে ভয়ের বিচিত্র চলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে, জীবনের শেষ কবিতার আগের কবিতা, এই জায়গায় এই যে সিনেম্যাটিসিটি, দেখবেন পুরো লাইনটা সিনেমা, ভয়ের বিচিত্র চলচ্ছবি। সিনেমার যে বাংলা চলচ্ছবি হতে পারে, এটা রবীন্দ্রনাথের অবদান। আমরা সাধারণত চলচ্চিত্র বলি, রবীন্দ্রনাথ চলচ্ছবি শব্দটাকে ব্যবহার করেন। এবং মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে, যে শটগুলো প্রত্যেকটা ইন ইটসেলফ সত্যি, সেগুলো অন্ধকারের মধ্যে দিয়ে জুড়ে যায়। দেবব্রত বিশ্বাসের শব্দ সেই রকম, প্রত্যেকটা একটা অদৃশ্য সুতো দিয়ে জুড়ে থাকে। শব্দগুলো এত স্বয়ংভরতা পায় যে আপনি বুঝতে পারেন পৃথিবী শব্দময়। যদি শব্দ না থাকতো তাহলে স্তব্ধতাও রচিত হতো না, তাহলে ইতিহাসও রচিত হতো না। এই যে পথে চলে যেতে যেতে দেবব্রত অনেকদিন 1911 সাল থেকে সেই যে পথে চলা শুরু করলেন, পান্থজনের সখা হলেন, কখনো প্রতিষ্ঠানের মাথা হয়ে উঠলেন না, কখনো গুরু বন্দনা সহ্য করলেন, রসিকতার মধ্যে, পাবদামাজের মধ্যে, হারমোনিয়ামের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের মতন জনপ্রিয় গায়ক, জনপ্রিয়তম, তার প্রধান ভক্ত হওয়া সত্ত্বেও তিনি কোনোদিন কারোর কাছে হাত পাতলেন। এটা আসলে তিনি জানতেন তাকে তো পথে চলে যেতে যেতে কোনোদিন একদিন পরমের সঙ্গে মিলিত হতে হবে। সেই পরম কোথায় তা তিনি জানতেন না, আজীবনই তিনি সন্ধান করতেন। সেই জন্য স্বরলিপি তার জন্য নয়, স্বরলিপি সাধারণ মানুষের জন্য, যারা আদি আছে, যারা অন্ত আছে। দেবব্রত বিশ্বাসের হয়তো আদি আছে, কিন্তু তিনি অন্তহীন, অশেষ। আমরা বরং এই গানটা একটু শুনি। সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন জব কাঁপে,
ভুবন যাবে কাঁপে, সকল পথের ঘোচে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, মৃত্যু আঘাত লাগে প্রাণে। তোমার পরশ আসে কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে। আমাদের অন্যতম দুর্ভাগ্য হলো যে নাটক এমন একটা তাৎক্ষণিক শিল্প যে আগে আমরা খেয়ালই করিনি যে এইটা নথিভুক্ত হতে পারে। সমুদ্রকে তো আমরা দেখতে পাবো না কোনোদিনও, তার কণ্ঠস্বর শুনতে পাবো। একজন বাঙালি কিভাবে ত্রিভুবন পরিক্রমা করতেন কণ্ঠে, তা শুনতে পাবো। একজন এমন অসামান্য রূপবান কণ্ঠের মানুষকে দেখলাম, শুনলাম। আর সমুদ্রকে যখন শুনি আমরা, ধরুন অলিপাউসে যখন শুনতে পাই, তখন আমরা দেখি যে কি রাজস্বিক অন্ধকার, একটা অন্ধকার থেকে তিনি আলোর দিকে যাত্রা শুরু করেছেন। কিন্তু তার হাতে কোনো মানে করতলধৃত আমলকির মতো নিষ্পত্তি নেই, তিনি সমাধান জানেন না। হয়তো আমরা তাকে ভেবেছি অনেক সময় যে তিনি দাম্ভিক, কিন্তু শিল্পীর তো একাকিত্বে থাকা মৌলিক অধিকার। তিনি হয়তো অনেক সময় মুখ ফিরিয়ে নিয়েছেন, কিন্তু সেগুলো আমি তো নিজে দেখেছি। আমরা তখন ছাত্র ছিলাম, এই যে রাজা অদিপাউস যখন হচ্ছে, তখন যে দলে একদা তিনি নিজে ছিলেন তারা বলছেন যে যখন ভিয়েতনাম হচ্ছে তখন সমুদ্র এইসব কথা বলছেন। সোফোক্লেসের নাটক পর্যন্ত তাদের কাছে অশ্লীল হয়ে গেছে। একজন মানুষ একাকিত্ব, সে সময় তো একটা প্রতিষ্ঠানের সামনে একটা অভিমান করার অধিকার নেই। একজন প্রেমিক যদি প্রেমিকার প্রতি অভিমান করতে পারেন, একজন লেখক যদি ভাষার প্রতি অভিমান করতে পারেন, একজন নাট্যকারের, একজন মানুষের যার বলার কথা ছিল, যে বলার কথা তিনি বন্ধ করে দিতে পারছেন বা হতে হচ্ছে, তার ম্যানারিজম আক্রান্ত হচ্ছে, তার চলাফেরা আক্রান্ত হচ্ছে, এবং তাকে প্রতি মুহূর্তে জবাবদিহি করতে হচ্ছে তিনি এটা কেন করছেন বা করছেন না। যিনি লেখক, যিনি মৌল স্রষ্টা, অথর ফরাসিরা বলে, তাকে আমরা আশা করছি নিতান্ত দোভাষী একজন অভিনেতা হিসেবে। সুতরাং সৌমিত্র চুপ করে থাকা ছাড়া গতি ছিল না। আসলে এই দুজনই নীরবতার শিল্পী। তাদের নীরবতা যে ধরনের কারুচিত্র আঁকে তা একমাত্র ইতিহাস উদ্ধার করতে পারে। আমরা সেখানে নিতান্ত হতবাক, অপ্রাপ্তবয়স্ক কিছু মানুষ। আজকে তাদের জন্মদিনে যে আমরা তাদের স্মরণ করলাম বা স্মরণ করার দুঃসাহস দেখালাম, তাতে আমরা কিছুটা নিজেরাও আত্মগর্বে স্থিত হতে পারি। আজ 2021 সালের যে বাঙালিকে দেখি, সেই বাঙালি তো ছিল না। আপনি 1921 সালের বাঙালিকে দেখুন, 1921 সালে স্বয়ং সুকুমার রায়কেই দেখুন। যদি ভাবেন যে 1921 সালে সুকুমার রায়ের পুত্র সন্তান জন্মাচ্ছেন যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হবেন, তাহলে একই সঙ্গে ভাবুন যে বাংলা নেহাতি কপাল পোড়া ভাষা, যার ইংরেজি অনুবাদ সঠিকভাবে হয় না। সুকুমার রায় সেই বছরই হযবরল লিখছেন। একটা হযবরল বাঙালি লিখতে পারত, এটা অবিশ্বাস্য হলেও সত্য যে হয় পারত। বাঙালি অনেক কিছুই পারত। বাঙালি দেবব্রত বিশ্বাসকে দিয়ে গান গাওয়াতে পারত, বাঙালি শম্ভু মিত্রকে দিয়ে নাটক করাতে পারত। বাঙালি আজ যে কি পারে তা আমি জানি না, কিন্তু সেই পাড়ার দুঃসাহসটাও বাঙালি দেখায় না, এতে আমাদের আক্ষেপ থেকে যায়। ইমানুয়েল কান্ট 1913 সালে একটা প্রবন্ধ লিখেছিলেন, হোয়াট ইজ এনলাইটেনমেন্ট, আলোকপ্রাপ্তি কি। তাতে প্রথমেই ছিল অ্যাডভেঞ্চার অফ থট, চিন্তার যে রোমাঞ্চকর অভিযান। আপনি যদি শম্ভু মিত্রকে দেখেন, তার গদ্য রচনাও যদি পড়েন এবং যদি দেবব্রত বিশ্বাসকে দেখেন, তাহলে দেখবেন যে তাদের মূল লক্ষ্য ছিল একটা জাতীয়
শিল্পের ধারা পত্তন করা। এমন নয় যে ইউরোপীয় নাটক তাদের সামনে ছিল না, কিন্তু বিকৃত ইউরোপ এবং কৃত্রিম ভারত দুটোর কোনোটাই সমুদ্র নির্মাণ করতে চাননি। তিনি চেয়েছিলেন ওই যে সজ্জিত অলংকার আর নিতান্ত নিরুপায় আটপৌড়ে ধরন, তার মধ্যে কোথাও স্বাধীনতা উত্তরকালে ভারতবর্ষ হাঁটতে শিখবে, শকুন্তলা তপবন থেকে তার রাজপথে বেরিয়ে আসাই কাজ, এবং সেটা সে করবে, এটা সমুদ্র ভেবেছিলেন। যেমন দেবব্রত জানতেন যে গানকে শুধুমাত্র স্বরলিপির মধ্যে আটকে রাখা, যদি গান মানুষের কণ্ঠে না আসে, যদি জীবনযাপনে না আসে, যদি বাসে ঝুলতে ঝুলতে, ট্রেনে চলতে চলতে, তরকারি কাটার মধ্যে, রান্নাঘরে অথবা অন্য জায়গায় না আসে, তাহলে সে গানের লাভ কি? সে গান তো স্মৃতির আলমারিতে সাজিয়ে রাখার জন্য, বিয়ের বেনারসির মতো। আমরা যে প্রাত্যহিকতার মধ্যে শিল্প চাই, আমরা যে আমাদের যে অপূর্ণতা, যা শিল্প এসে পূর্ণ করতে পারে, যা শিল্প এসে আমাদের যে খাদ তাকে মিটিয়ে দিতে পারে, আমরা ক্ষুদ্র, আমরা বৃহতের স্পর্শ পাই, সেরকম জায়গা প্রত্যেক জাতিরই নিজের নিজের মতন করে আছে। সেই নিজের নিজের মতন করে থাকাটা কি হবে 1947 সালের পরে, যখন দেশ স্বাধীন হয়ে গেল, একটা নবীন জাতি, তার সামনে নবীন পথ, নবীন ভবিষ্যৎ, সেটা কিভাবে হতে পারে, কিভাবে হবে, এই দুজন মানুষই তার সাধনা করেছিলেন। আমরা বুঝতে পেরেছি বা পারিনি, কিন্তু আমার মনে হচ্ছে আজ অন্তত এমন একটা সময় যখন আমরা আমাদের জীবনের সঙ্গে শিল্পকে মিলিয়ে জর্জ বিশ্বাস এবং শম্ভু মিত্রকে আলোচনা করতে পারি। আমার আলোচনার উদ্দেশ্য এই নয় যে এরা দুজনে একই মানুষ, এরা দুজনে গভীর সখ্যে আবদ্ধ ছিলেন, তার মানে এই নয় এরা এক কাজ করেছেন, আর ছাঁচে ঢালা মানুষ নয়। কিন্তু আলাদা হওয়া তো মানুষের মৌলিক অধিকার। কার্ল মার্কস তার ক্যাপিটালের 4th অধ্যায়ের প্রথমেই বলছেন যে মৌমাছির সঙ্গে মানুষের স্বাতন্ত্র্য হচ্ছে এইখানে যে দুনিয়ার সমস্ত মৌমাছিরা সর্বত্র একই দক্ষতার সঙ্গে একটা চাক বানায়, কিন্তু মানুষ কখনোই তার সব কাজ, কোনো মানুষের একটা কাজ নিখুঁত হয় না, কারণ সেখানে স্বাতন্ত্র্য এসে পড়ে। এই যে স্বাতন্ত্র্য, এই যে পরতন্ত্র থেকে মুক্তির প্রয়াস, এইটাই দেবব্রত বিশ্বাস এবং শম্ভু মিত্রকে নিম্নরেখ করে, এবং তাদের আরো বড় মাপে আমাদের কাছে দেখায়, কারণ তারা এই স্বাতন্ত্র্যটা নিজেদের মধ্যে আবদ্ধ রাখতে চাননি, নিজেদের সম্পত্তি মনে করেননি, বরং দিয়ে যেতে চেয়েছিলেন তাদের সহজীবী সমাজকে। তারা হয়তো সফল হয়েছেন বা ব্যর্থ হয়েছেন, সে উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয়। আমরা জন্মতিথি পালন করছি, কিন্তু এই জন্মতিথি পালন যেন আমাদের চৈতন্যের সম্প্রসারণ হিসেবেও কাজ করে। ধন্যবাদ ও নমস্কার। নমস্কার সঞ্জয় দা। আমি মানে আপনাকে ধন্যবাদ দেবার ধৃষ্টতা আমার নেই। আমি এই যে বিষয় থেকে বিষয়ান্তরে আপনি অবাধ বিচরণ করলেন, আমি একদম মুগ্ধ বিস্ময়ে শুনে গেছি। এত কিছু বললেন, মানে সেই সেবাস্টিয়ান বাখের সঙ্গে আপনি তুলনা করলেন দেবব্রত বিশ্বাসকে, এবং সবকিছু আমি একদম সমৃদ্ধ হলাম। আমি এবং দেবব্রতর পরিচালিকা স্বাতী গুহ রায়কে অনুরোধ করব কিছু বলতে। আমার কিন্তু সত্যি কিছু বলার নেই, কারণ আমি দেখলাম যে আমি যখন আপনাকে বলেছিলাম এই দুজনের কথা, কাজটা একেবারেই মানে এতটা যে কঠিন, এবং সেই কঠিন কাজটা আপনি কিরকম সাবলীল ভাবে করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। সংযুক্তা এত দূর থেকে এত আমাদের সাহায্য করলো, আর সাথী তো সমস্ত জিনিসটাই মাথায় এনেছে। আমি তো নেহাতি বলেছি, কিন্তু এই যে দেবব্রত বিশ্বাস এবং শম্ভু মিত্রকে যুক্ত করা যায়, এটা ভারতবর্ষকে অন্য কেউ আগে যেখানে জানি না, কিন্তু সাথীর প্রয়োজনায় আমি ভাবতে বাধ্য হয়েছি। ফলে সাথীকে কৃতজ্ঞতা। আর তোমাকে কি বলবো, অরূপ বাবু এবং অর্পণকে তো আমি মনে করি। স্যার একটু সংযোজন করছে, একটা ঘোরের মধ্যে ছিলাম, মানে এই বিপুলা পৃথিবীর কতটুকু জানি,
কিন্তু আজ অনেক কিছু জানতে পারলাম, সমৃদ্ধ হলাম সংযুক্তার কথাতে। এবং আমি জানি না আমার বলাটা কিছু হলো কিনা, কারণ আমি সাথী জানেন যে আমি খুব স্ক্রিপ্ট করে পয়েন্টের পরে পয়েন্ট লিখে বলতে পারি না, একটা ফলে আমি লম্বা লম্বা আর এই বই দেখে উদ্ধৃতি পড়বো না, আমার কিরকম বিচ্ছিন্ন লাগে। বিষ্ণুদের কবিতাটা পড়লাম কেন, বিষ্ণুদের কবিতাটা কেউ জানেন না। বিষ্ণুদের এই জর্জ বিশ্বাস এবং সমমিত্রকে খুবই পছন্দ করতেন। আমি তো আমার ছোটবেলায় দেখেছি জর্জ বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি ট্রাম লাইনে কথা বলছেন। জর্জ বিশ্বাস মোটর সাইকেল থেকে নেমে এসছেন, এই লেক মার্কেটের সামনে রাধাকৃষ্ণ মন্দিরে বিষ্ণুবাবু ট্রামের জন্য দাঁড়িয়েছিলেন, রাস্তা পার হয়ে দুজনে কথা বলছেন। বিষ্ণুদেব এবং দেবব্রত বিশ্বাস কথা বলছেন রাস্তায় দাঁড়িয়ে, তেমনি দেখছি মধুবংশীর গলি হয়ে দাঁড়াচ্ছে লেক মার্কেটের গলি। আমাদের সঙ্গে, হ্যাঁ, আশা করবো আগামী দিনে আবার আপনি আমাদের সঙ্গে আসবেন, সাথীদের আমন্ত্রণে সাড়া দিয়ে। আজকে শেষ করবার আগে একটু জানিয়ে দিই, আমাদের শ্রোতা দর্শক বন্ধুরা যারা আমাদের অতীতে ছিলেন, আজকে আছেন, আগামী দিনেও আমাদের সঙ্গে তারা থাকবেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান এই মাসের শেষ অনুষ্ঠান 28শে অগাস্ট শনিবার আমাদের ফেসবুক পেজে এবং দেবব্রত থেকে পরিবেশিত হবে জর্জের ভুবন রবীন্দ্রনাথ। সেদিন আমরা স্মরণ করব রবীন্দ্রনাথের সঙ্গে জর্জের নিবিড় সম্পর্ক। ওই দিন আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে শনিবার 28 তারিখে। নমস্কার।